বন্ধুগণ, 2016 এসএসসিতে যে সমস্ত শিক্ষকের নিয়োগ হয়েছিল তাদের প্রায় 25,000-এরও বেশি শিক্ষককে, যাদের অলরেডি 8 বছর চাকরি করা হয়ে গেছে, মানে যিনারা অলরেডি 8 বছরের স্যালারি গিলে ফেলেছেন, তাদেরকে হাইকোর্ট নির্দেশ দিয়েছেন যে এবার বমি করতে পারেন, বমি করতে না পারলে হাগু করবেন। সেটা নাই বুঝলাম যে অলরেডি 8 বছরের স্যালারি গিলে ফেলেছেন, কিন্তু যে সমস্ত শিক্ষক এই 8 বছরের স্যালারি তো অলরেডি গিলে ফেলেছেন, কিন্তু আবারও অ্যাডভান্স 5 বছরের স্যালারি নিয়ে ফেলেছেন। অ্যাডভান্স মানে হচ্ছে যে সমস্ত শিক্ষক এই চাকরিকে দেখিয়ে, এই চাকরির স্যালারি দেখিয়ে ব্যাংক থেকে হোম লোন কিংবা পার্সোনাল লোন 5 বছরের জন্য নিয়ে ফেলেছেন, তাদের কি হবে? শুনেছিলাম যে বিড়ি টানতে টানতে যদি হঠাৎই সিগারেট টানা হয় তাহলে বিড়ির স্বাদটা চটজলদি ভুলে যায়, কিন্তু যে সমস্ত ব্যক্তি সিগারেট টানতে টানতে বিড়িতে নেমে আসে তাদের কীরকম কষ্ট হয়। তো বন্ধুগণ, এটা ছিল এন্টারটেনমেন্ট। এবার ভেতরে এন্টার করা যাক। সো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাকড় ক্যান, এন্ড থ্যাংক ইউ সো মাচ ফর ক্লিকিং অন দিস ভিডিও। আই এম মান্নান এন্ড আই এম এক্সাইটেড টু শেয়ার another case study with you. বন্ধুগণ, ইন্ডিয়াতে টোটাল আনএমপ্লয়মেন্ট রেটটা হচ্ছে 8%। এদিক দিয়ে আবার ওয়েস্ট বেঙ্গলে টোটালি এসএসসি নিয়োগ করাটাই বন্ধ করে দিয়েছে। অন্যদিকে এই শিক্ষকের অভাবে স্কুলগুলো প্রায় বন্ধ হয়ে গেছে, এমনকি কয়েকটা স্কুল বন্ধ, টোটালি বন্ধ হয়ে গেছে শিক্ষকের অভাবে। এছাড়াও যে সমস্ত স্কুলে সপ্তাহে 6 দিন ক্লাস হতো, সেই সমস্ত স্কুলগুলোতে শিক্ষকের অভাবে 3 থেকে 4 দিন ক্লাস হচ্ছে। এর উপর আবার 2016 যে এসএসসিতে নিয়োগ করা হয়েছিল তার পুরো প্যানেলটাই ক্যান্সেল করা হয়েছে, মানে 25,753 জনের চাকরি ক্যান্সেল করা হয়েছে। যারা চাকরি হারিয়েছে তাদের মধ্যে অনেকে এর দায় চাপাচ্ছে এসএসসি আর সরকারের উপর। এবার যেহেতু দায়টা সরকারের উপর, তাহলে সরকার মানে বিজেপি, সিপিএম, টিএমসি এই ব্যাপারটা নিয়ে একটু খেলবে না, এমনটা কি হয়েছে? কি বলছে বিজেপি? ব্যাপার নিঃসন্দেহে সম্পূর্ণভাবে মমতা ব্যানার্জি ওনাদের যে বন্ধুগণ, ফার্স্ট মাইক্রোফোনটাই বিজেপির যে ছিল মিডিয়া দিতেই প্রথম ওয়ার্ডটা যে তার মুখ থেকে বের হলো, প্রথম ওয়ার্ডটাতে অ্যাটাক করে নিল কিন্তু টিএমসিকে। শুরু হয়ে গেল টিএমসি আর বিজেপি। এবার 2016-তে যখন এসএসসি নিয়োগ হয়েছিল তখন কিন্তু শুভেন্দু অধিকারী এই টিএমসিতেই ছিল। এই ব্যাপারটাকে নিয়ে আবার আঙুল তুললো কি সিপিএম আঙুল তুললো যে টিএমসি আর বিজেপি দুজনাই ভ্রষ্টাচার। তাহলে শুরু হয়ে গেল এবার টিএমসি, বিজেপি আর সিপিএম, চেন সিস্টেম আর কি। বন্ধুগণ, শুভেন্দু অধিকারী এর আগের সপ্তাহে জানিয়েছিলেন যে সামনের সপ্তাহে বোমা পড়বে আর সেই বোমার বিস্ফোরণে টিএমসি শেষ হয়ে যাবে। এইখানে কিন্তু মমতা ব্যানার্জি অনেক ভাষণে সে ডাইরেক্টলি শুভেন্দু অধিকারী অ্যাটাক করেছে যে 25,753 জন ব্যক্তির চাকরি চলে যাওয়ার ঘটনাকেই সে বোমা বিস্ফোরণের কথা বলেছে। বন্ধুগণ, এদিক দিয়ে আবার এসএসসি চেয়ারম্যান পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে এই 2,753 জন চাকরি প্রার্থীর মধ্যে কারা পার্টিকুলার যোগ্য চাকরি প্রার্থী আর কারা পার্টিকুলার অযোগ্য চাকরি প্রার্থী সেটা কিন্তু এসএসসি দিতে পারবে না। তাহলে প্রশ্নটা হলো, এই যে এসএসসি 2016 এসএসসি, এটা কি আবার পুনরায় রিঅ্যাসেসমেন্ট করা হবে? এই 2,753 জন চাকরি প্রার্থীর মধ্যে কারা যোগ্য চাকরি প্রার্থী আর কারা অযোগ্য চাকরি প্রার্থী কিভাবে প্রমাণ করবে? ওএমআর সিট ছাড়াই? তাহলে কি রিঅ্যাসেসমেন্ট কি অনিবার্য? রিঅ্যাসেসমেন্ট ছাড়া কি প্রমাণ করা যাবে না? যদি রিঅ্যাসেসমেন্ট করা হয় তাহলে প্রবলেম নাম্বার 1, এই 2,753 জন চাকরি প্রার্থীদের মধ্যে অনেকেরই এজ লিমিট কিন্তু ক্রস করে গেছে। এইটার কিন্তু সলিউশন আছে, কিন্তু 2016 যে এসএসসির যে প্রিপারেশন করেছিল এই চাকরি প্রার্থীরা, এই 8 বছর গ্যাপের মধ্যে অনেকেই কিন্তু ভুলে গেছে। তারা কিভাবে প্রমাণ করবে যে আমি যোগ্য চাকরি প্রার্থী? কে আবার এলিজিবল, কে এলিজিবল হবে না? তাহলে এলিজিবল লোকেদেরকে আপনি বাদ দিতে পারেন না। সেই জন্যই তো এই পুনর্মূল্যায়ন, যেটাকে আপনি বারবার হাইলাইট করতে চাইছেন পলিটিক্যালি, সেই জন্যই তো পুনর্মূল্যায়ন, সেই জন্যই এই রিঅ্যাসেসমেন্ট। TV9 বাংলার এই ম্যাডামের মনোভাব হলো যে রিঅ্যাসেসমেন্ট করলে পরে তবেই কে যোগ্য প্রার্থী কে অযোগ্য প্রার্থী বোঝা যাবে। ম্যাডাম, এই যে যোগ্য চাকরি প্রার্থী, একজন যোগ্য চাকরি প্রার্থীর এই সময়টার মধ্যে তার যোগ্যতার প্রমাণ দিতে কিন্তু হয় অনেক কষ্ট হবে, আর না হয় তার পক্ষে অসম্ভব হয়ে পড়বে। কারণ এই 8 বছরের গ্যাপটা কিন্তু বিরাট বড় সড়ো গ্যাপ। আপনি পড়াশুনো করেছেন, তারপরে এই মিডিয়াতে অ্যাটেন্ড করেছেন, তার জন্যই আপনার বাল্যকালটা হয়তো মনে পড়ছে, কিন্তু একদিন 24 ঘন্টার মধ্যে আপনি ট্রাই করে দেখুন, 8 ঘন্টা পড়াশুনো করে দেখুন, তখনই মনে পড়ে যাবে যে তখনকার সময়টা আর এখনকার সময়টার মধ্যে এই দুটা টাইমের মধ্যে ডিফারেন্সটা কোথায়, কতটা ডিফারেন্স আছে। ক্যামেরাটা অন করে শুধু বক বক করে বকে গেলেই হবে না, রিঅ্যাসেসমেন্ট করবে। রিঅ্যাসেসমেন্ট 12% বার্ষিক ইন্টারেস্টে সমস্ত পারিশ্রমিক তাদেরকে ফেরত দিতে হবে। কাদেরকে না? যারা এই এসএসসি প্যানেল এক্সপায়ার হয়ে যাওয়ার পর যারা এই চাকরিতে জয়েন করেছে, যারা ফাঁকা ওএমআর সিট জমা দিয়েছে,
তাদেরকে কিন্তু বার্ষিক 12% সুদ সহ এই পুরো পারিশ্রমিকটা ফেরত দিতে হবে। মানে ফাজলামো নাকি? ফাজলামোর একটা সীমা আছে। আমার মনে হয় তাদেরকে 50 লাখেরও বেশি টাকা জমা দিতে হবে। তাহলে অবভিয়াসলি তারা পারবে না। 50 লাখের বেশি যদি টাকা জমা দিতে হয় তাহলে 12% সুদের হারে, তাহলে অবভিয়াসলি দিতে পারবে না 50 লাখের আপে হলে। তাহলে তাদেরকে ফাইনালি কী করতে হবে? পুলিশটা অ্যারেস্ট করবে, তাদেরকে জেল যেতে হবে। যদি জেল যেতে হয়, এখানে কোশ্চেনটা হলো জেলটা কার টাকায় চলে? মানে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে মানে এই পাবলিকের, সাধারণ মানুষের ট্যাক্সের টাকাকে মানে লুট করে চলেছে, অবিরাম লুট করে চলেছে। যে সমস্ত চাকরি প্রার্থী ভাবছেন যে আমি অবৈধভাবে চাকরিটা পেয়েছি, এখন আমার এই এত টাকা দেওয়াটা, ফেরত দেওয়াটা, ব্যাক করাটা আমার পক্ষে সম্ভব নয়, তাহলে আমি অবভিয়াসলি সুইসাইড করে নেবো, অবভিয়াসলি আত্মহত্যা করে নেবো, এমনটা কিন্তু ভাববেন না। আপনি যদি অন্যায় করেছেন ন্যূনতম, বাকি পুরা অন্যায়টা করেছে এই সরকার আর এসএসসি, তাহলে আপনার থেকেও বেশি লজ্জিত এদেরকে হওয়া উচিত। আপনি কেন সুইসাইড করবেন? বন্ধুগণ, ফাইনালি তোমাদের মতামত নিশ্চয়ই কমেন্ট বক্সে শেয়ার করে যাবে। আমার মতে যোগ্য চাকরি প্রার্থীরা অবশ্যই তাদের চাকরি পাওয়াটা উচিত, এবং যারা অযোগ্য চাকরি প্রার্থী তাদেরকে প্রমাণ করার আগে যে নিয়োগ করলো এদেরকে, যে অবৈধ প্রসেসটা চালালো, তার আগে গ্রেপ্তার হওয়া প্রয়োজন, তারপরে এদের শাস্তি হওয়া প্রয়োজন।